হ্যালো দোস্ত, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। এর আগে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারটা পড়ে ফেলেছি। তো আজকে এই চ্যাপ্টার রিলেটেড কিছু আমরা প্রবলেমস করব। প্রবলেমসগুলো খুবই সোজা, একদম সোজা, জাস্ট ফলো। দেখো, আমরা প্রথম প্রশ্ন দেখব। কি বলেছে প্রথম প্রশ্ন? একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। অর্থাৎ একটি গোলক আছে ফাঁপা, যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং তাকে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িতাধান দেওয়া হলো। অর্থাৎ ওই পরিবাহী পৃষ্ঠে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িতাধান দিয়ে দেওয়া হলো। কি কি বের করতে বলেছে? বলেছে ফাঁপা লেখাটা দুবার হয়ে গেছে। বলেছে ফাঁপা গোলকের ভেতরে ও বাইরের আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। কোথায় কোথায় ঘনত্ব নির্ণয় করতে বলেছে? ফাঁপা গোলকের ভেতরে ও বাইরের আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। নেক্সট বলেছে পরিবাহী গোলকটি ফাঁপা না হয়ে নিরেট হলে এই রাশিগুলির মান কত হবে? আচ্ছা, প্রথমে আমরা তাহলে একটা একটা করে করি। প্রথমে কি বলেছে? একটি ফাঁপা গোলক না হলো। ফাঁপা গোলকটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। অর্থাৎ এটা যদি একটা গোলক হয়, গোলকটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাসার্ধ বলে দিয়েছে 2 সেন্টিমিটার। এবার বলেছে এই গোলকটার উপরে, অর্থাৎ পরিবাহী গোলকটার উপরে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িতাধান দেওয়া হলো। অর্থাৎ এই গোলকটার উপরে কতটা আধান দেওয়া হলো? কিউ সমান সমান 62.8 স্ট্যাট কুলম্ব আধান দেওয়া হলো। এইবার এই গোলকটার উপরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব বের করতে বলেছে। দেখো, ভেতরের পৃষ্ঠেও তলমাত্রিক ঘনত্ব বের করতে বলেছে, বাইরের পৃষ্ঠেও তলমাত্রিক ঘনত্ব বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা যেহেতু ভেতরে বলেছে, তাহলে ভেতরে দেখি। দেখো, আমরা জানি আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে থাকে। তাহলে যেহেতু আধান বাইরে থাকে, ভেতরে আধান নেই, ভেতরে আধান শূন্য, তাহলে তলমাত্রিক ঘনত্ব কত? শূন্য। অর্থাৎ পরিবাহী পৃষ্ঠের ভেতরে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? শূন্য। যদি অ্যান্সার করি, ভেতরে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? ভেতরে আধানের তলমাত্রিক ঘনত্ব শূন্য। কেন শূন্য? কারণ পরিবাহীর ভেতরে আধান শূন্য। আধান শূন্য, যেহেতু পরিবাহীর ভেতরে আধান শূন্য, সেজন্য আধানের তলমাত্রিক ঘনত্ব শূন্য। এইবার দেখি আমরা বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত। আচ্ছা, আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি ছিল? আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কি ছিল? আধান বাই ক্ষেত্রফল। আধান বাই ক্ষেত্রফল। অর্থাৎ এই পৃষ্ঠে কতটা আধান দেওয়া হয়েছে এবং এই গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আধান তো বলে দেওয়া আছে 62.8 স্ট্যাট কুলম্ব, 62.8 স্ট্যাট কুলম্ব। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে এই পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার পরিবাহী পৃষ্ঠের, একটা গোলকের পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি একটা গোলকের পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। এখানে আর কত বলে দিয়েছে? আর বলে দিয়েছে 2 সেন্টিমিটার। অর্থাৎ 4 পাই ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ 4 পাই ইন্টু 4, অর্থাৎ 16 পাই। এটা করলে কত হবে? 16 পাই। 16 পাই। এবার দেখো, এটা কাটাকুটি করলে কি হয়? দেখো, এই পাই মানে কি আমরা জানি? 22-এর সাত। 62.8 পাই মানে কি? 22-এর সাত, অর্থাৎ 22/7। যদি এটাকে উল্টে দেই তাহলে 7টা উপরে চলে যাবে, 7টা চলে আসবে ওপরে। বাস এটাই। এইবার যদি আমরা এই দশমিকটা তুলে দেই, নিচে কত আসবে? দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরের একটা সংখ্যার জন্য একটা 0। তার মানে এখন আর দশমিক নেই। এবার কাটাকুটি করি। এবার কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। 16কে কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে। 4 4 16। এটাকে যদি কাটি, 4 1 4, 3 4 12, 4 2 8। আবার 4 দিয়ে কাটাকুটি যাবে। 4 দিয়ে কাটলে 3 4 12,
আবার 3 4 12 33। এবার দেখো এই 22 আর 33কে 11 দিয়ে যাবে, 11 দিয়ে, 11 দুগুণ 22, 3 11 33। আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে কত পড়ে থাকলো উপরে? 3 7 21, আর নিচে কত পড়ে থাকলো? 10 দুগুণ 20। তাহলে এটাকে যদি ভাগ করে দিই, 20 একে 20, এক নামলো, দশমিক দিয়ে 0, তবুও ছোট হয়ে যাচ্ছে। এবার কি করব? আর একটা 0 দিয়ে আর একটা 0, তারপরে 5 গুণিন 100। তাহলে কত বেরোলো? 1.05, অর্থাৎ 1.05। এটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার তলমাত্রিক ঘনত্বের একক কি? দেখো, আধানের একক বাই ক্ষেত্রফলের একক। আধানের একক কি? এখানে আধান কি ছিল? স্ট্যাট কুলম, অর্থাৎ স্ট্যাট কুলম বাই ক্ষেত্রফলের একক কি? সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ স্ট্যাট কুলম বাই সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল ফার্স্ট প্রশ্ন। আরও একটা জিনিস চেয়েছে, কি বলেছে? আচ্ছা, ভেতরে এবং বাইরে তো আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করে ফেললাম। এবার বলেছে পরিবাহী গোলকটি ফাঁপা না হয়ে নিরেট হলে এই রাশিগুলির মান কি হতো? এই রাশিগুলি বলতে কি? এই রাশিগুলি বলতে পরিবাহী পৃষ্ঠের ভেতরে এবং বাইরের আধানের তলমাত্রিক ঘনত্বটা কি হতো। দেখো, নিরেট গোলক কাকে বলে? নিরেট বলতে এটা ফাঁপা হবে না, পুরোটা একদম সম্পূর্ণটা পুরু। আচ্ছা, সম্পূর্ণটা যদি পুরু হয় তাহলে ভেতরের পৃষ্ঠ বাইরের পৃষ্ঠ বলে কিছু থাকলো না, ভেতরের পৃষ্ঠ বাইরের পৃষ্ঠ বলে কিছু থাকলো না, তাহলে ভেতরের পৃষ্ঠ তো যেতেই পারবে না। তাহলে নিরেট হোক বা ফাঁপা হোক, আধান যেটা দিয়েছো সেটা সবসময় ওপরেই থাকবে। সেই জন্য কী হবে? ওপরে পৃষ্ঠে ফাঁপা গোলকের তলমাত্রিক ঘনত্ব যা, নিরেট গোলকেরও তলমাত্রিক ঘনত্ব সেম। চলো তাহলে এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? 3 মিলিমিটার ব্যাসার্ধের এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করল। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ প্রশ্নটা কি বলেছে? 3 মিলিমিটার ব্যাসার্ধের এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু আছে। অর্থাৎ ধরো এরকম ছোট ছোট, ব্যাসার্ধ কত? 3 মিলিমিটার, এরকম কতগুলো আছে? এরকম 27টি জলবিন্দু আছে। এই 27টি জলবিন্দু কি বলেছে? একই আধানে আহিত, অর্থাৎ আমরা ধরি প্রত্যেকটি জলবিন্দুতে আধান কতটা আছে? কিউ পরিমাণ। তাহলে এইরকম 27টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করেছে। তাহলে বড় জলবিন্দু উৎপন্ন করলে বলেছে উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্ব কত? অর্থাৎ এই ছোট্ট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত এবং এই বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত, এই দুটো বের করে কি করেছে? ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এই ছোট বা ক্ষুদ্র জলবিন্দুর প্রত্যেকটিতে কি পরিমাণ আধান আছে? কিউ পরিমাণ আধান আছে। তাহলে এই ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? প্রথমে ছোট বিন্দুগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? এটাকে যদি আমরা স্মল আর ধরি, সেটা বলে দেওয়া আছে 3 মিলিমিটার। আচ্ছা, এটাকে আমরা সেন্টিমিটারে করে নিচ্ছি। মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0.3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 0.3 সেন্টিমিটার। তাহলে তলমাত্রিক ঘনত্ব কত হবে? এবার আমরা জানি তলমাত্রিক ঘনত্ব সিগমা, ছোটটার জন্য আমরা সিগমা 1 নাম দিচ্ছি। তাহলে সিগমা 1 সমান সমান কি হবে? ছোট গোলকটার উপরে যে পরিমাণ চার্জ দিয়েছি, অর্থাৎ আধান, ছোট গোলকের উপরে দেওয়া আধান, সেই আধানটাকে আমরা কি ধরেছি? কিউ। তাহলে কিউ বাই ছোট গোলকের ক্ষেত্রফল। ছোট গোলকের ক্ষেত্রফল কি হবে? 4 পাই, ক্ষেত্রফলের সূত্র কি গোলকের? 4 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে 4 পাই, ব্যাসার্ধ কত? 0.3, 0.3 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গোলকের প্রত্যেকটার তলমাত্রিক ঘনত্ব। এইবার এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা যদি মিলিত হয়ে একটা বড় জলকণা তৈরি করে, তারা নিশ্চয়ই ব্যাসার্ধ আর আগেরটার মতো থাকবে না, ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইবার ব্যাসার্ধ কত হবে? ধরলাম আমরা ব্যাসার্ধ আর। আচ্ছা দেখো, এখানে ছোট্ট জলবিন্দুগুলোর প্রত্যেকটার চার্জ কত ধরে নিয়েছি আমরা? কিউ। তাহলে এরকম কতগুলো জলবিন্দু আছে? 27টি। তাহলে এই বড়টার উপরে টোটাল চার্জ কত হবে? এই সম্পূর্ণ চার্জটাই তো এই বড়টার উপরে থাকবে। ছোট ছোটগুলো এক হয়ে গেলেও চার্জটা তো সব উপরে পৃষ্ঠে চলে আসবে। তাহলে এর উপরে টোটাল চার্জ কত হবে? 27 কিউ। বোঝা গেল?
27টি জলবিন্দুর চার্জ আর এই বড় জলবিন্দুটার চার্জ সেম হবে। এরকম ছোট ছোট 27টি জলবিন্দু ছিল, প্রত্যেকটার চার্জ যদি কিউ হয় তাহলে 27টি জলবিন্দুর চার্জ কত হবে? 27 কিউ। আর ব্যাসার্ধটা ধরে নিলাম কত? আর। তাহলে এই বড় জলবিন্দুটার আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? সেটাকে যদি আমরা সিগমা 2 বলি তাহলে সিগমা 2 কি হবে? এই গোলকটার উপরে দেওয়া চার্জটা কত? 27 কিউ বাই এই গোলকটার ক্ষেত্রফল। এই গোলকের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। আচ্ছা, এইবার দেখো এর মান তো আমরা জানি, কিন্তু এর মানটা জানি না, আর এর মানটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে মেন কাজ হবে এই আর এর মানটা বের করা। এবার এই আর এর মানটা কি করে বের করব? দেখো, যখন একটা জিনিস মনে রাখবে, যখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করে তখন তার আয়তনটা সেম থাকে, কিন্তু তার ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ক্ষেত্রফল বেড়ে যায় কিন্তু আয়তন সেম থাকে। আমরা একটা জিনিস মনে রাখবো যে যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু বা শিশির বিন্দু যাই বলো, এগুলো যদি যুক্ত হয়ে বড় আকার ধারণ করে তাহলে তার ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যায় কিন্তু আয়তনটা সেম থাকে। তাহলে দেখো এর কি হবে? এই 27টি জলবিন্দুর আয়তন আর এই বড় জলবিন্দুর আয়তনটা সেম হবে। তাহলে এই 27টি জলবিন্দুর আয়তন কি হবে? এক একটা জলবিন্দুর আয়তন কত হবে? একটা গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউ। এরকম কটা জলবিন্দু আছে? 27টা। তাহলে এটা হলো 27টি জলবিন্দুর আয়তন। আর এদিকে কটা জলবিন্দু আছে? এটা একটাই আছে, আর ব্যাসার্ধের। আর তাহলে এই আর ব্যাসার্ধের জলবিন্দুর আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ। তাহলে দেখো 4/3 কাটা, পাই কাটা। এবার এই আর এর মান আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আর কিউব সমান সমান 27 ইন্টু স্মল আর এর কিউব। স্মল আর কত? 0.3। স্মল আর বের করে দিচ্ছি 0.3 কিউব। তাহলে আর এর মান কত বের হবে? আর সমান 3√27 ইন্টু 0.3 তার হোল কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা মান পাবো 0.9। 0.9 কি পাবো? এটা সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটারে ছিল, সেজন্য আমরা মান পাবো কি? সেন্টিমিটার। তাহলে আর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা আর এর মানটা বসিয়ে দেবো। তাহলে 27 কিউব বাই 4 পাই 0.9 তার স্কোয়ার। এইবার দেখো এই দুটোর অনুপাত চেয়েছে, এবার জাস্ট অনুপাত বের করে দেবো। অনুপাত কি করে বের করবো? সিগমা 1 বাই সিগমা 2। তাহলে দেখো এবার জাস্ট অনুপাতটা আমরা বের করে দেবো। অনুপাত কি হবে তাহলে? সিগমা 1 এর জায়গায় সিগমা 1 এর মান কিউ বাই 4 পাই 0.3 স্কোয়ার বাই 27 কিউ বাই 4 পাই 0.9 স্কোয়ার। এটা করলে কি হবে? কিউ বাই 4 পাই 0.3 স্কোয়ার। আচ্ছা, ব্র্যাকেটটা ছাড়া পড়ে গেছে, তাহলে এটাকে যদি উল্টে দেই উপরে চলে যাবে, ইন্টু 4 পাই 0.9 স্কোয়ার বাই 27 কিউ। 4 পাই কাটা, কিউব কাটা। তাহলে এখানে পড়ে থাকবে কি? 0.9 উপরে 0.9 ইন্টু 0.9, নিচে কি পড়ে থাকবে? 0.3 ইন্টু 0.3 ইন্টু 27। তাহলে দেখো এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1 আর একটা 0, এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য একটা 1 আর একটা 0, এইখান থেকে যদি একটা পয়েন্ট তুলে দেই উপরে আসবে পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরের একটা সংখ্যার জন্য একটা 0, এখান থেকে তাই পয়েন্টটা তুলে দিলে পয়েন্টের জন্য একটা 1 0। তাহলে 10 10 10 10 কাটা, পড়ে থাকবে কি? দেখো 3 দিয়ে যদি কাটি 3 3 9, আবার 3 3 কাটা, তাহলে পড়ে থাকলো কি? 9/27। তাহলে পড়ে থাকলো কি? 9/27। তাহলে 9 দিয়ে 27 কে কাটলে 3, অর্থাৎ উপরে 1 নিচে 3, তাহলে 1:3। অতএব সিগমা 1 এবং সিগমা 2 অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত বের হলো? 1:3। আশা করি বোঝা গেছে।
দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে কোনো বস্তুতে 5.6 ইন্টু 10⁻⁻14 কুলম্ব আধান থাকতে পারে কি? আচ্ছা আমরা তো পড়েছি আধানের কোয়ান্টায়নটা কি ছিল? আধান সবসময় একটা ইলেকট্রনের আধানের সরল গুণিতকে থাকতে পারে, অর্থাৎ ভগ্নাংশে থাকবে না। তাহলে এই আধানটার অস্তিত্ব আছে কি না আমরা কি করে বের করতে পারি? এই আধানটাকে জাস্ট ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেব। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা বলতে পারবো এই আধানের অস্তিত্ব আছে, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে বলবো এই আধানের অস্তিত্ব নেই। কারণ ভাগশেষ 0 না হওয়ার মানেটা কি? ভাগশেষ 0 না হওয়ার মানেটা হলো এই আধানটা ইলেকট্রনের আধানের সরল গুণিতকে নেই, কারণ সরল গুণিতকে হলে ভাগশেষ সবসময় 0 হবে। তাহলে এই আধানটাকে আমরা কি করবো? একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 5.6 ইন্টু 10⁻⁻14 একে যদি আমরা 1.6, ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এই দুটোকে যদি ভাগ করে আমরা দেখি যে ভাগশেষ 0, অর্থাৎ এই দুটোকে ভাগ করে যেটা আমরা পাবো, ভাগফল যেটা পাবো সেটা যেন দশমিকে না আসে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলেই বলবো এই আধানের অস্তিত্ব আছে। এটা তোমরা ক্যালকুলেটর বসিয়ে দেখবে কত হচ্ছে, এটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখবে কত হচ্ছে। ক্যালকুলেটরে বসালে এটা আসবে, এইটা পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা এই চ্যাপ্টারে আরো একটা কোশ্চেন হয়, সেটা হলো এরকম যে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? এক কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা আধানটা বলে দিয়েছে 1 কুলম্ব, অর্থাৎ কিউ বলে দেওয়া আছে 1 কুলম্ব। ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি কিউ সমান সমান কি ছিল? n ইন্টু ই। এনটা কি? এনটা ছিল ইলেকট্রন সংখ্যা, আর ইটা কি? ইটা হলো ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা এন এর মানটা বের করতে হবে। তাহলে এন সমান সমান কত? কিউ বাই ই। তাহলে এন সমান সমান কিউ বাই ই। কিউ এর মান বলে দিয়েছে 1 কুলম্ব, ই এর মান কত? ই এর মান ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। জাস্ট এটাকে ভাগ করে দেবো। এটাকে ভাগ করলে কত হবে? 1/1.6 ইন্টু 10⁻⁻19, এটা করলে আসবে 6.25 ইন্টু 10⁻18। তাহলে এতগুলি ইলেকট্রন আছে, অর্থাৎ এন সমান সমান এতগুলি ইলেকট্রন থাকবে। এরকমই কোশ্চেন আসবে, হয়তো কিছু চার্জ দিয়ে দিল, বললো এই চার্জটার অস্তিত্ব আছে কি না ব্যাখ্যা করো। যদি এরকম চার্জ দিয়ে বলে চার্জটার অস্তিত্ব আছে কি না, তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট সেটাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেবে। ভাগ করলে যদি ভাগ শেষ 0 হয়, অর্থাৎ ভাগফলটা যেন পয়েন্টে না আসে, তাহলে আমরা বলবো যে আধানটার অস্তিত্ব আছে। বাস এই কয়েকটা অঙ্ক, এই টাইপেরই অঙ্ক থাকবে এই চ্যাপ্টারে, এর বাইরে আর থাকবে না। এই চ্যাপ্টার থেকে তোমাদের খুব বেশি হলে 1 থেকে 2 নম্বর থাকে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, সতর্কভাবে চলাফেরা করো।